ভোজ্য তেলের লিটারে 18 টাকা বাড়ানোর প্রস্তাব, সিদ্ধান্ত মঙ্গলবার। শেখ হাসিনার পলায়ন মানেই 80% সংস্কার হয়ে গেছে বললেন হারুনুর রশিদ। আমি আবারও বলছি, এবছর নির্বাচন হতেই হবে বললেন ইশরাক। এবং সর্বশেষ জানাবো, ওপেন ঘুষ কারবার যার নেশা, বেসামাল নরসিংদীর এসপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভোজ্য তেলের লিটারে 18 টাকা বাড়ানোর প্রস্তাব, সিদ্ধান্ত মঙ্গলবার। সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 1 লাফে 18 টাকা বাড়ানোর প্রস্তাব করেছেন ভোজ্য তেল পরিশোধন কারখানার মালিকেরা। ঈদের ছুটির আগে শেষ কর্মদিবস 27 মার্চ বাংলাদেশ টেন্স অ্যান্ড ট্যারিফ কমিশনকে বিষয়টি লিখিত জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত হয়নি। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দাম বাড়ছে কিনা এই সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়েছে। আগামী মঙ্গলবার আবারও ভোজ্য তেল পরিশোধন কারখানার মালিকদের সঙ্গে বৈঠক হতে পারে। বৈঠক সূত্রে জানা গেছে, 1 লাফে তেলের দাম 18 টাকা বাড়ানোর কারণ হিসেবে আমদানি পর্যায়ে শুল্ক কর অব্যাহতির মেয়াদ শেষ হওয়াকে উল্লেখ করা হয়েছে। শেখ হাসিনার পলায়ন মানে 80% সংস্কার হয়ে গেছে বললেন হারুনুর রশিদ। শেখ হাসিনার পলায়ন মানেই দেশের 80% সংস্কার হয়ে গেছে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। হারুনুর রশিদ বলেন, শেখ হাসিনার পলায়ন মানেই 80% সংস্কার হয়ে গেছে। শেখ হাসিনা পালিয়েছেন, তার সাঙ্গপাঙ্গরাও পালিয়েছেন, তাদের বিচার হবে। বিচার একদিনের ব্যাপার না, বছরের পর বছর লাগবে। এখন সংস্কার ও বিচার করে ফেনা তুললে হবে না। নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে, নইলে আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে অনুরোধ জানাবো, দলের নেতাদের সঙ্গে আলোচনা করে কর্মসূচি দিন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করবেন না। আপনাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। উপদেষ্টাদের দিয়ে নতুন দল হয়েছে, নতুন দল গঠনের প্রয়োজন ছিল না। আগে বিচার ও সংস্কার বলে নির্বাচনকে বিলম্বিত করার প্রচেষ্টা জাতি মানবে না। সাবেক এই সংসদ সদস্য জামাতের স্থানীয় নেতাদের ইঙ্গিত করে বলেন, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতির পদ তারা দখল করেছেন। কোরআন তাফসির মাহফিলের নামে রাজনৈতিক সমাবেশ করছে। জামাতের সমালোচনা করে বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আসিফা আশরাফি পাপিয়া বলেন, তাদের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। তারা নারী নেতৃত্ব নাজায়েজ বলে। পাকিস্তান আমলে নির্বাচনে ফাতেমা জিন্নাহকে সমর্থন করেছিল। শেখ হাসিনার সঙ্গে জোট বেঁধে এরশাদের আমলে 1986 সালে নির্বাচন করেছিল। বিএনপি জামায়াত জোট সরকারে যোগ দিয়ে তাদের 2 জন মন্ত্রী হয়েছিল। একসময় দেখতাম নির্বাচনী পোস্টারে প্রতীক আছে, কিন্তু প্রার্থীর ছবি নেই। তারা তখন ছবি প্রকাশ করাকে নাজায়েজ বলেছিল। এখন তারা ছবি ছাপিয়ে প্রচার করছে। ইসলামী ব্যাংক ছিনতাই হয়েছে, একজন প্রার্থীর ভাই ইসলামী ব্যাংক ছিনতাইয়ের সঙ্গে জড়িত। সেই ছিনতাইয়ের টাকা দিয়ে রমজানে কাউকে পাঞ্জাবি, কাউকে খেজুর, কাউকে সেমাই, চিনি, পোশাক সহ বিভিন্ন কিছু দিয়ে বেরিয়েছেন। এটা জায়েজ হবে? আমি আবারও বলছি, এবছর নির্বাচন হতেই হবে বলেন ইশরাক। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকার চেষ্টা সফল হবে না। নির্বাচনের কথা ফেসবুকে লিখলে সংঘবদ্ধ গালি শুরু হয়েছে, কিন্তু নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন লিখেছেন, নির্বাচন ছাড়া পাতানো খেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের পর বছর ক্ষমতায় থাকতে চেয়েছেন, কিন্তু আমরা 2011 সাল থেকে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। তিনি লিখেছেন, নির্বাচনের প্রসঙ্গ তুললেই গালিবাজদের সক্রিয়তা বেড়ে যায়। তাদের বলতে চাই, আরো 10 লাখ গালি দিলেও কিছু যায় আসে না। এদেশে ভোটারের সংখ্যা 12.5 কোটির বেশি। আমরা ফেসবুক ব্যবহার করেছি সরকারের নিয়ন্ত্রিত মিডিয়ার বাইরে প্রচারের মাধ্যম হিসেবে। যারা সমালোচনার ভাষায় গালি দিচ্ছেন, তাদের পরামর্শ গালি দেওয়ার পাশাপাশি অন্তত ভোটার সংগ্রহ করুন। ইশরাক হোসেন লিখেছেন, শেখ হাসিনার মতো হুমকি ধমকি দিয়ে কোনো লাভ নেই। আমি আবারও বলছি, এবছর নির্বাচন হতেই হবে। আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা গণতান্ত্রিক লড়াইয়ের মাধ্যমেই আদায় করব ইনশাল্লাহ। তিনি আরো লিখেছেন, ভোটের মাধ্যমে জনগণ যাদের দায়িত্ব দেবে আমরা তাদের মেনে নিয়ে সহযোগিতা করব। আগাম আরো 2 লাখ গালির জন্য ধন্যবাদ, তবে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। ওপেন ঘুষ কারবার যার নেশা, বেসামাল নরসিংদীর এসপি। 2 লাখ টুমোরো সঙ্গে লেখা হতো কারোর নাম ও ব্যাংক হিসাব নম্বর। আবার কখনো টাকার পরিমাণ উল্লেখ করে বিকাশ নম্বর লিখে দিতেন। মুঠোফোন এরকম খুদে বার্তা পেয়ে লাখ লাখ টাকা ঘুষ দিয়েছেন পুলিশের একজন ইন্সপেক্টর। আর ঘুষ নিয়েছেন খোদ জেলা পুলিশ সুপার। ঘুষ টর্চারে অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে একজন ইন্সপেক্টর মুখ খুলেছেন।
ভুক্তভোগীর সংখ্যা অনেক হলেও চাকরি যাওয়ার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। চাঞ্চল্যকর এমন ঘটনা নরসিংদী জেলায়। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এসপি হিসাবে যোগ দিয়ে এভাবে ঘুষ কারবার চালাচ্ছেন নরসিংদীর এসপি আব্দুল হান্নান। জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তার এমন ওপেন ঘুষ বাণিজ্যের কারণে দুর্নীতিবাজ পুলিশ সদস্যরা বেশ খুশি। তারা অবারিত এই সুযোগ লুফে নিয়েছেন। এসপি সীমাহীন ঘুষ চাহিদার যোগান দিতে বেপরোয়া হয়ে উঠেছে এক শ্রেণীর পুলিশ সদস্য। কেউ কেউ নিজেরা লাভবান হতে জেলার সব অপরাধ সাম্রাজ্য ওপেন করে দিয়েছে। এদিকে সূত্র বলছে এসপি আব্দুল হান্নান ঘুষ কারবারে আগে থেকে সিদ্ধহস্ত। কর্মজীবনে যেখানে থেকেছেন সেখানে তিনি নিজের আখের গোছাতে বেপরোয়া ঘুষ বাণিজ্য করেছেন। এমনকি ভালো জেলায় এসপি পদে পোস্টিং নিতে নিজেও ঘুষ দিয়েছেন। সাবেক ডিএমপি কমিশনারকে 50 লাখ টাকা ঘুষ দিয়ে এসপি হিসাবে প্রাইজ পোস্টিং পেতে চেষ্টা করেন। বিষয়টি একরকম ওপেন সিক্রেট। যদিও উল্লেখিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কাছে অকপটে সব স্বীকার করেন। ঘুষ খেকো এসপি আব্দুল হান্নানের নানা অপকর্মের অবিশ্বাস্য সব তথ্য সিনেমার কল্পকাহিনীকেও হার মানাবে। অধীনস্থ পুলিশ সদস্য ছাড়াও তিনি মোটা অঙ্কের ঘুষ নিয়ে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনেক ক্ষমতার অপব্যবহারকারী প্রভাবশালীকে শেল্টার দিচ্ছেন। এছাড়া নিয়মিত মোটা অঙ্কের কারবার ঠিকঠাক রাখতে একটি নিজস্ব বলয় গড়ে তুলেছেন। এসব অভিযোগের বিষয়ে মাসব্যাপী অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রমাণ বেরিয়ে এসেছে। সংক্রান্ত মুঠোফোনের স্ক্রিনশট সহ মোবাইলে কথা বলার ভয়েস রেকর্ড সহ বিস্তারিত তথ্য উপাত্ত যুগান্তরের কাছে সংরক্ষিত আছে। এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, নরসিংদীতে গাঁজা ও ফেনসিডিল উদ্ধারের পর সেগুলো বিক্রি করার একটি অভিযোগ আমি জানতে পেরেছি। প্রকৃত ঘটনা উদ্ঘাটন তদন্ত চলছে। তবে এসপির ব্যক্তিগত এসব বিষয় সম্পর্কে আমি অবহিত নই। উত্থাপিত অভিযোগের সত্যতা পাওয়া গেলে অবশ্যই এসপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গুরুত্ব দিয়ে তার ব্যক্তিগত বিষয়গুলো তদন্ত করা হবে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কান টানলে মাথা অটোমেটিক আসবে। কারো ব্যক্তিগত দায় পুলিশ বাহিনী বহন করবে না। এদিকে একাধিক পুলিশ সদস্যের সঙ্গে কথা বলে জানা যায়, এসপি আব্দুল হান্নান প্রায় সময় রেঞ্জ ডিআইজি অফিসের কথা বলে বিভিন্ন থানা থেকে 2 লাখ টাকা করে নেন। এছাড়া ডিবিতে মাইক্রোবাস রিকুইজিশন কথা বলে বিল ভাউচার করে প্রতি মাসে 2 থেকে 3 লাখ টাকা তুলে নিচ্ছেন। অথচ ডিবিতে এই প্রক্রিয়ায় কোনো গাড়ি ব্যবহার হয় না। ডিবি একজন সদস্য বলেন, এসপি স্যার সদর থানার ওসির মাধ্যমে বিভিন্ন জেলা থেকে এসআই এবং এএসআই কে পোস্টিং করান ঢাকার বিনিময়ে। এর মধ্যে আওয়ামী লীগ আমলে নরসিংদীর ডিবিতে কর্মরত এসআই মোস্তাক ও এএসআই হারেস মিয়াকে বদলি করে সদর থানায় নিয়ে আসেন। এসপির নির্দেশে এই দুজনকে দিয়ে সমগ্র জেলায় সাদা পোশাকে ডিউটি দেওয়া হয়। এই দুজনই মূলত এসপির অবৈধ আয়ের প্রধান বাহক। তাদের দিয়ে আওয়ামী লীগপন্থী ও বিতর্কিত ব্যবসায়ীদের তালিকা করা হয়, কারণ এরা আগে থেকে এসব বিষয়ে অনেক তথ্য জানেন। এজন্য তাদের ব্যবহার করে তালিকাভুক্ত ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা আদায় করে এসপি। এখানেই শেষ নয়, পুলিশের এই 2 সদস্যকে নিয়ে জেলা জুড়ে মাদক কারবারকে চাঙ্গা করা হয়। মাদক কারবারিদের তালিকা করে তাদের কাছ থেকে মাসোহারা আদায়ের দায়িত্ব পান এই 2 জন পুলিশ সদস্য। মূলত এসপির খাস লোক হিসেবে এই 2 পুলিশ সদস্য নরসিংদী আতঙ্ক পরিণত হয়। কিন্তু বিপত্তি ঘটে এই দুজনের বাইরে গিয়ে ডিবি পুলিশের একটি টিম যখন মাদক বিরোধী অভিযান চালায়। গত 4 ফেব্রুয়ারি ঢাকা সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে 96 কেজি গাঁজা ও 130 বোতল ফেনসিডিল উদ্ধার করে ডিবি পুলিশের এসআই মোবারক ও এসআই জমিরুল। এতেই ক্ষুব্ধ হন এসপি, কারণ এসপিকে মাসোহারা দিয়ে মাদক কারবারীরা নির্বিঘ্নে মাদক ব্যবসা চালাতেন। ফলে এই অভিযান চালানোর জেরে ডিবি ইন্সপেক্টর কামরুজ্জামান ঢাকা রেঞ্জ অফিসে ক্লোজড হন। কামরুজ্জামান ধারণা, রেঞ্জ ডিআইজিকে ভুল তথ্য দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করছেন এসপি আব্দুল হান্নান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।